হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে রেখাচিত্রম। তো রেখাচিত্রম এই বছর মলিউড ইন্ডাস্ট্রির সব থেকে সাকসেসফুল ছবি, নট জাস্ট ইন টার্মস অফ বক্স অফিস বাট অলসো ইন টার্মস অফ ক্রিটিক্যাল রিসেপশন। তো এই সিনেমাটা জানুয়ারির 9 তারিখে রিলিজ হয়। তো তারপর থেকে এটার ওয়ার্ড অফ মাউথ এতটাই পজিটিভ ছিল যে অডিয়েন্স ভোরে ভোরে সিনেমাটা হলে দেখেছে এবং এই সিনেমাটা কিন্তু ব্যাপক কালেকশনস করেছে, রেকর্ড কালেকশনস করেছে। তো এই সিনেমাটা, এই ফিল্মের যে লিড অ্যাক্টর আসিফ আলী, ওনার ক্যারিয়ারে কিন্তু এটা হাইয়েস্ট গ্রসিং মালায়ালাম সিনেমা। তো ওনার ফর্ম কিন্তু এই মোমেন্টে মলিউডে দারুণ চলছে। তো উনি আগের বছরই দুটো পরপর বড় বড় হিট ছবি দিয়েছিলেন, তালাওয়ানের পরে কিষ্কিন্তা কান্ডম, এরপরে এবারে রেখাচিত্রম। তো এই সিনেমার ডিরেক্টর জোফিন টি চ্যাকো। এটা কিন্তু টিপিক্যালি একটি মিস্ট্রি সিনেমা, একদম টিপিক্যাল একটা মিস্ট্রি ফিল্ম, ঠিক আছে, যেখানে আর কি জটটা আস্তে আস্তে খোলে। মালায়ালাম সিনেমাগুলো কী ধরনের হয় আপনারা সবাই জানেন, স্লো বার্নিং। তো এখানেও সেই স্লো বার্নিং ব্যাপারটা রয়েছে, যে স্টোরি তৈরি হচ্ছে, প্লট তৈরি হচ্ছে, তারপরে আস্তে আস্তে পাকানো জটগুলো আস্তে আস্তে খুলছে, আস্তে আস্তে আমরা এক একটা ফ্যাক্টস আমাদের সামনে রিভিল হচ্ছে, তারপরে আমরা শকড হচ্ছি, সারপ্রাইজড হচ্ছি। তো এটা একদম এই ধরনের সিনেমা। তো এই সিনেমাটা তো আমার দারুণ লেগেছে, আপনাদের সবার দেখা উচিত। এই ফিল্মটা এখন সোনি লিভে অ্যাভেলেবল রয়েছে। আর সোনি লিভে এটা শুধু 4টে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসেই অ্যাভেলেবল নেই, ওই 4টে দক্ষিণী ভাষার সাথে এটা কিন্তু হিন্দি ভাষাতেও অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে হিন্দি অডিওতেও দেখতে শুনতে পারেন। তো আপনাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আর যদি সোনি লিভ আপনাদের কাছে না থাকে, আপনারা এটাকে কিন্তু টরেন্ট থেকেও ডাউনলোড করে দেখতে পারেন ভেরি ইজিলি। তো এবারে চলে আসছি এটা প্লটে। তো এখানে একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার রয়েছেন, যার রোলে দেখতে পাচ্ছি আমরা আসিফ আলীকে। তার সাসপেনশনের কারণ, সে ডিউটি চলাকালীন, মানে পুলিশের ডিউটি আওয়ার্সে সে অনলাইন রামি খেলতে ব্যস্ত ছিল। তো অনলাইন রামি তো আপনারা জানেন কি, জুয়া খেলা। তো তখন মোবাইলে বসে বসে সে জুয়া খেলছিল ডিউটি করার টাইমে। তো সেই কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এমনকি তার সাসপেনশনের খবর নিউজ চ্যানেল, প্রত্যেকটা খবরের কাগজ সব দিকে পাবলিশ হয়ে যায়। তো সে পুরোপুরি বদনাম হয়ে গেছে, ঠিক আছে। তো বাড়িতে তাকে তার ফ্যামিলি খোঁটা দিচ্ছে, বাড়ির বাইরে লোকেরাও তাকে খোঁটা দিতে ছাড়ছে না। তো তার এরকম অবস্থা। তো কয়েকদিনের জন্য আর কি সে সাসপেন্ডেড হয়েছে। তারপরে তাকে কিছুদিন পরে মাল্লাকাপাড়া বলে একটা পুলিশ স্টেশনে তাকে ট্রান্সফার করে দেয় অ্যাজ SHO। তো কোইন্সিডেন্টালি একটা ভদ্রলোক রয়েছেন, তিনি আর কি যথেষ্ট বয়স্ক, মানে বুড়ো বৃদ্ধ মানুষ বলতে পারেন। তো সে বৃদ্ধ মানুষের রোলে দেখতে পাচ্ছি সিদ্দিকিকে। সিদ্দিকি একজন খুবই নাম করা ক্যারেক্টার অ্যাক্টর মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। যাই হোক, তো এখানে সিদ্দিকির ক্যারেক্টারটার নাম হচ্ছে রাজেন্দ্রন। তো সে হচ্ছে একজন অ্যালকোহলিক, সারাক্ষণ মদ গিলে থাকে, মদ ছাড়া সে থাকতেই পারে না। অথচ কিছুদিন আগে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে আর কি মদ খাওয়া ছাড়ে না। তাকে ডাক্তাররা মানা করেছে মদ খাওয়ার জন্য, কিন্তু সে সারাক্ষণ খেয়ে যাচ্ছে। তো তার মানে শরীর বেজায় খারাপ। তো তার কাছে আর বেশি দিন নেই বেঁচে থাকার জন্য। তো সেই অবস্থায় সে নিজের ড্রাইভারকে বলে মাল্লাকাপাড়াতে নিয়ে যেতে। তো যাই হোক, মাল্লাকাপাড়াতে গাড়িটা থামলো, তো একটা জঙ্গলের সামনে আর কি এসে গাড়িটাকে থামালো। তারপরে রাজেন্দ্রন ওই গাড়িটা থেকে নেমে সে একা জঙ্গলের ভিতরে চলে যায়। তারপরে একটি গাছের তলায় নিজের মোবাইলে ফেসবুক লাইভ খুলে মোবাইলটা সেখানে রেখে তার উল্টো দিকে সে বসে কিছু মানে ফ্যাক্টস রিভিল করা সে শুরু করে। কিছু মানে একটা গল্প সে বলা শুরু করে, কিছু ফ্যাক্টস সে ওখানে রিভিল করে। তো সে ফ্যাক্টসগুলো খুবই আশ্চর্যচকিত একটা ফ্যাক্ট, মানে সে নিজের ক্রাইম কনফেস করছে। লিটারালি ফেসবুক লাইভে সে বসে বসে ওখানে নিজের ক্রাইম কনফেস করছে, যে সে একটা মার্ডারের সাথে জড়িত, সে অনেক টাকা পয়সার লোভে আর কি সেই খুনের সঙ্গে আর কি সে জড়িত। তো সে কিভাবে জড়িত, হ্যানা ত্যানা সব ওখানে রিভিল করলো। এমনকি তার সঙ্গে কারা কারা জড়িয়েছিল এই ঘটনায় সবার নাম সে রিভিল করলো পুরো গল্পের সাথে। তো তারপরে সেটা রিভিল করার সঙ্গে সঙ্গে সে ওখানেই নিজেকে গুলি করে দিল, মানে ওখানেই সে অন স্পট সুসাইড করলো।
তো তারপরে এই ভিডিওটা তো সব জায়গায় ছড়িয়ে যায়। তো যখন সে নিজেকে গুলি করে সব থেকে আগে তার ড্রাইভার শুনতে পায়। তো তারপর থেকে এটা ব্রেকিং নিউজ হয়ে যায় পুরো কেরালাতে, সব জায়গায় আর কি এই নিউজ ছড়িয়ে যায়। তো মাল্লাকাপাড়াতে আসিফ আলীর যে ক্যারেক্টার, যার নাম এখানে বিবেক গোপীনাথ, তো এটা তার প্রথম দিন ছিল মাল্লাকাপাড়াতে, সে আর কি প্রথম দিন এসেছিল। তো ইমিডিয়েটলি এই নিউজটা তার কানে যায়, তারপরে সে স্পটে যায়, তারপরে স্পটে গিয়ে আর কি সেখানে তার লাশ বার করে। তারপরে সে যেমনভাবে গল্পটা বলেছে, মানে সে আর কি ওখানে রিভিল করছিল যে এক্স্যাক্টলি যেখানে বসে বসে এই রাজেন্দ্রন গল্পটা বলছে, যেখানে বসে জঙ্গলের যে জায়গায় বসে তার ঠিক নিচে সে একটা লাশ, ওখানে সে তার 2-3টে সঙ্গীর সাহায্য নিয়ে ওখানে সে লাশটা পুঁতেছিল। আর সেটাও ব্যাক ইন 1985, মানে অনেক বছর আগে, মানে প্রায় 40 বছর আগে তারা এই অপরাধ করেছিল যে একটা লাশ তারা জঙ্গলের ঠিক ওই জায়গাটাতেই 40 বছর আগে পুঁতেছিল। তো সেখানে এবারে ডিগিং চালু হয়ে যায়, এক্সহিউমেশন চালু হয়ে যায়, মানে যেরকম সে রিভিল করেছিল যে এখানে আমরা লাশটাকে পুঁতেছিলাম, তারপরে আমরা অনেক কিছু রিভিল করেছিল। তো ডিগিং করতে গিয়ে আলটিমেটলি একটা কঙ্কাল কিন্তু বেরিয়ে আসে, আর সেই কঙ্কালটা কিন্তু সত্যিকারেরই একটা মেয়ের কঙ্কাল। তো সেই মেয়েটার বয়স মাত্র 18 বছর, যেমন এই রাজেন্দ্রন অলরেডি ফেসবুক লাইভে সেখানে বলেছিল। তো এবারে এটা ইনভেস্টিগেশনের ভার পড়লো হচ্ছে আসিফ আলীর উপরে, যেহেতু এই ঘটনাটা মাল্লাকাপাড়াতে ঘটেছে আর এই বডিটাও মাল্লাকাপাড়াতেই পাওয়া গেছে। তো নাও দে হ্যাভ এ কেস। তো এবারে ব্যাপার স্যাপারগুলো সব আস্তে আস্তে ইনভেস্টিগেট হচ্ছে। তো এই যে এই রাজেন্দ্রন যে নিজের 2-3টে সঙ্গীর নাম নিয়েছে, তার মধ্যে একজন প্রসিদ্ধ বিজনেসম্যান, তো তার নাম হচ্ছে ভিনসেন্ট। তো সে অ্যালিস জুয়েলার্সের আর কি মালিক, ওনার। তো সে অ্যালিস জুয়েলার্স নিয়ে আর কি তার একটা বিশাল বড় ব্যবসা রয়েছে। তো সেই নামে একটা মল রয়েছে, অ্যালিস মল, যেখানে আর কি জুয়েলারির বিশাল বড় ব্যবসা তার। তো তার নামটাও জড়িয়ে গেছে। তো এবারে এই কেস নিয়ে কিন্তু খুব জোর কদমে ইনভেস্টিগেশন চালু হয়েছে। তো এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে অনেক রকম আর কি ফ্যাক্টস আমাদের সামনে বেরিয়ে আসছে, অনেক রকম তথ্য বেরিয়ে আসছে। তো এইসব তথ্যগুলোকে ফলো করতে করতে আস্তে আস্তে এই কেসের কনক্লুশনের দিকে এবারে ব্যাপারটা এগোচ্ছে। এবারে কেস কোন দিকে ঝুঁকবে, এই লোকটা রাজেন্দ্রন মরবার আগে যে কথাগুলো বলে গেছে সেগুলো কি প্রত্যেকটা সত্যি কথা, ওর কথাগুলোর মানে কি, এই ক্রাইমটা ও এক্স্যাক্টলি করলো কেন, তো এই ক্রাইমের সঙ্গে কারা কারা যুক্ত আছে, কেনই বা যুক্ত হয়েছে, কি কেন কিভাবে, এই সব ব্যাপার স্যাপার যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো মানে এক একটা ফ্যাক্টস রিভিল করতে করতে কিন্তু আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রি অবধি পৌঁছে যাই। মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আমরা 1985-এ পৌঁছে যাই, যেখানে এই মামুটিরই একটা নাম করা সিনেমা, সেই সিনেমাটার নামটা এই সময় ভুলে গেছি। তো তার একটা নাম করা সিনেমা, যেটা আর কি ভারতন বলে একজন ডিরেক্টর, তিনি ডিরেক্ট করেছিলেন। মানে এটা সত্যিকারেরই কিন্তু সিনেমা, 1985-এ আর কি মামুটি সেই সিনেমাতে কাজ করেছিলেন, অ্যান্ড সেই সিনেমা ডিরেক্টর ছিলেন ভারতন। তো এখন এই সিনেমাটার নাম মনে পড়ছে না, তো ওইখানে চলে গেছে ব্যাপারটা। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো সত্য ঘটনা থেকে প্রেরিত নয়, ঠিক আছে? এটা একদম ফিকশনাল একটা কাহিনী। তো মালায়ালাম ইন্ডাস্ট্রিকে আর কি ব্যাকড্রপে রেখে এটা একটা ফিকশনাল কাহিনী লেখা হয়েছে, ঠিক আছে? এই কাহিনীটা কিন্তু ফিকশনাল, এটা কিন্তু কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে কোনো ইন্সপায়ার করা কোনো ব্যাপার স্যাপার কিন্তু নয়। তো যাই হোক, আস্তে আস্তে এরকম প্রচুর ফ্যাক্টস রিভিল হচ্ছে, অ্যান্ড এক একটা ফ্যাক্ট, ঠিক আছে, এই কেসের এক একটা সিঁড়ি হিসেবে আর কি আমাদের সামনে বেরিয়ে এসছে। তারপরে আস্তে আস্তে যাচ্ছে কনক্লুশনের দিকে। তো এখন কীভাবে ব্যাপার স্যাপার হচ্ছে, ইনভেস্টিগেশনের পুরো প্রসেস, তাছাড়া এখানে পুলিশের পলিটিক্স, পুলিশ বিজনেসম্যান তাদের পলিটিক্স,
তারা কিভাবে এই ইনভেস্টিগেশনটাকে অ্যাফেক্ট করছে, কিভাবে তারা এই ইনভেস্টিগেশনটাকে আর কি বন্ধ করানোর চেষ্টা করছে, কিভাবে ক্রাইম জড়িয়ে আছে, এইসব হ্যানা ত্যানা ব্যাপার যদি জানতে হয় তো এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো এটা কিন্তু আমার চোখে দেখা একটা দারুণ সিনেমা, ওয়ান অফ দ্য বেস্ট মালায়ালাম থ্রিলার্স এভার। তবে এটা একদম সেরা মালায়ালাম সিনেমা কি না এটা বলা আমার জন্য খুবই মুশকিল, এটা আপনারা নিজেরাই দেখে জাজ করে নিন। কিন্তু একটা কথা বলতে পারি, এটা একটা দারুণ সিনেমা হয়েছে বস, একটা ফাটাফাটি সিনেমা হয়েছে। তো আপনাদের মধ্যে যারা যারা থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন, এটা কিন্তু আপনাদের জন্য। দিস ইজ শিওর শট ফর অল অফ ইউ হু আর বিগ ফ্যান্স অফ থ্রিলার ফিল্মস। যারা আপনাদের মধ্যে এইসব মিস্ট্রি থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন, ফর দ্য বিগ ডাই হার্ড ফ্যান্স অফ মিস্ট্রি থ্রিলার মুভিজ, দিস রেখা চিত্রম ইজ ফর ইউ। তো এটা আপনাদের অবশ্যই দেখা উচিত। আপনাদের সোনি লিভ থাকলে ওখান থেকে দেখুন, নাহলে টরেন্ট থেকেও আপনারা দেখতে পারেন, প্লাস হিন্দি অডিওতেও এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এখানে আর কি প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো হয়েছে। ওই 18 বছরের মেয়ের রোলে যে অ্যাক্ট্রেসটা ছিল তারও পারফরমেন্স খুব ভালো হয়েছে। অ্যান্ড যতগুলো অভিনেতা অভিনেত্রী সিনেমাতে মজুদ আছে সবার পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। আসিফ আলীরও পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো আসিফ আলীর আগেই বলেছি ফর্ম দারুণ চলছে, কেন তার সিনেমাগুলো এই সময় বক্স অফিসে দারুণ কালেকশনস করছে। তো এই সময় কিন্তু মলিউড ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু ভালো নয়। 2024-এই তাদের কিন্তু একটা 700 কোটির লস হয়ে গেছে। অ্যান্ড 2025-এও তারা কিন্তু কিছু বড় বড় ফ্লপ সিনেমার সম্মুখীন হয়েছে, যেমন টবিনো থমাসের আইডেন্টিটি, সেটা কিন্তু বিশাল বড় ফ্লপ হিসেবে আর কি দাঁড়িয়েছে। তো তার মধ্যে রেখা চিত্রমের মতন একটা সাকসেসফুল ছবি তাদের খুব করে দরকার ছিল। তো এই সিনেমাটা কিন্তু একটা বিশাল বড় আর কি সাকসেস। তো এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে প্রচুর রেকর্ডস ভেঙেছে, প্রচুর রেকর্ডস করেছে। তো এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত, নট বিকজ যেটা বক্স অফিসে বিশাল রেকর্ডস ভেঙেছে বলে, বিকজ এটা কিন্তু একটা দারুণ কোয়ালিটির সিনেমা বস। মানে এই ধরনের মিস্ট্রি থ্রিলার্স আপনাদের 100% দেখা উচিত। এমন মিস্ট্রি থ্রিলার যেখানে ফ্যাক্টসগুলো একদম আস্তে আস্তে অ্যান্ড খুব অর্গ্যানিক্যালি আর কি খুলছে, মানে জট খুব অর্গ্যানিক্যালি খুলছে, এমন না যে উল্টো পাল্টা জিনিসপত্র হচ্ছে বা ইললজিক্যাল কিছু হচ্ছে। মানে ইললজিক্যাল কিন্তু আপনাদের একদমই লাগবে না ব্যাপার স্যাপার, একদম লজিক্যাল আছে অ্যান্ড আস্তে আস্তে জটগুলো খুলছে অ্যান্ড তারপরে আমাদেরকে একটা শক দিচ্ছে। মানে এটার যে জট খোলার ব্যাপারটা, ইনভেস্টিগেশনের যে ব্যাপারটা, রিভিলেশনের ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের মধ্যে একটা শক ভ্যালিউ তৈরি করছে। তো আমরা শকড হচ্ছি। মানে এই সিনেমাতে দারুণ টুইস্ট রয়েছে, সাসপেন্স আছে খুব ভালো, অ্যান্ড যেভাবে রিভিলেশন হচ্ছে জিনিসপত্রের সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে বস, দারুণ লাগছে। অ্যান্ড প্লাস হিরো ভিলেনের যেভাবে আর কি ফেস অফ হচ্ছে, এখানে হিরো ভিলেনের যেরকম ফেস অফ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের এখানে দেখতে দারুণ লাগবে। তো এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত, এটা মিস করলে একদমই চলবে না। তো আপনাদের মধ্যে যারা যারা রেখা চিত্রম অলরেডি দেখে ফেলেছেন আমাকে জানান যে কেমন লেগেছে, আর যারা যারা এখনও দেখেননি তাদেরকে এক্ষুনি সাজেস্ট করছি অবশ্যই চেক আউট করুন। তো আমার ভিডিও এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে তো আপনারা জানেনই কি কি করতে হবে। আমার ভিডিওটাকে লাইক করতেই হবে, আমার ভিডিওটাকে জোর কদমে যতটা পারেন শেয়ার করে যেতে হবে, অ্যান্ড ইয়েস আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।